বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফায় এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার: বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বা CAS হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় QMC। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI তে ছিলেন। তারপর QMG হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে NDCর কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন QMG শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা MGO হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অফ জেনারেল স্টাফ বা CGS। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22শে ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা ARDROC-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS করা হয়েছে। সেনাবাহিনীতে CGS এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা AFD প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22শে ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে। নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা এজি। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 26শে ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সালিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার জিওসি করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, শিগগিরই সেনাবাহিনীতে আরো কিছু রদবদল হতে পারে। একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে খুব গুরুত্ব সহকারে খবর এবং নানা বিশ্লেষণ নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেটা হচ্ছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল। বর্তমান সরকারের এখনো 1 সপ্তাহ মেয়াদ হয়নি, তার মধ্যেই গুরুত্বপূর্ণ এই রদবদল নিয়ে নানা রকম কানাঘুষা, নানা রকম জল্পনা কল্পনা, কারা সাইজ হলো, কারা আপার হ্যান্ডে চলে আসলো, এসব নিয়ে নানা বিশ্লেষণ। আমাদের দুর্ভাগ্য, আমাদের সেনাবাহিনী যেন আমেরিকা, চীন, ভারত এবং পাকিস্তানের বেচা কেনার একটা পণ্যতে পরিণত হয়েছে ইচ্ছা মতো। যেমন ধরেন, আজকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্ট ডকের জিওসি ছিলেন। এখন উনি কোন লবি? উনি কি পাকিস্তান লবি নাকি ভারত লবি চলতেছে? তারপরে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একজন জেনারেল কেন রাষ্ট্রদূত করে বদলি করা হবে? এটা একটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার, কিন্তু সেটা তো দেখা হচ্ছে না। দেখা হচ্ছে নিশ্চয়ই তিনি সেনাপ্রধান হতে চেয়েছিলেন, নিশ্চয়ই তিনি ওয়াকারের স্থলাভিষিক্ত হবেন, এইরকম একটা সেনাবাহিনীর ভিতরে গ্রুপিং আছে। এইসব নিয়ে কিন্তু জল্পনা কল্পনা। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এছাড়া মেজর জেনারেল ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট জেনারেল মেজর জেনারেল ফেরদৌস হাসানকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। একটা সরকার যখন আসে তখন নানা রকম হিসাব নিকাশে এই সমস্ত রদবদলগুলো করা হয়। নিশ্চয়ই মানে প্রত্যেকটা বাহিনীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব থাকে, একটা বিরোধ থাকে। কিন্তু খেয়াল করেন, আমরা যেভাবে সেনাবাহিনী নিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে পত্র পত্রিকায় তুমুল বেগে আলাপ আলোচনা করি, ভারত বা অন্য কোনো দেশের এভাবে কি হয়? যেসব দেশে হয়, যেমন ধরেন পাকিস্তানে হয়, সেখানে রাষ্ট্র ব্যবস্থাটা ভঙ্গুর। আমরা কি ওই পাকিস্তানের পথে থাকব, নাকি উন্নত দেশগুলোর সারিতে থাকব, যেখানে সেনাবাহিনীর কাকে কোন পদে নিয়োগ করা হলো না হলো এটা কোনো বিষয় না, এবং এটা কোনো খবরেরও বিষয় না। আজকে সব দেখেন, এখনো আমার চ্যানেল 24 এর এতে দেখতেছি যে শীর্ষ পদে রদবদল কারে কোথায় দেওয়া হয়েছে, এগুলি অন্যান্য সবগুলো অনলাইন পত্রিকার একটা হলো গুরুত্বপূর্ণ একটা খবর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো কেন করা হয় জানেন? ওই যে বলা হয় যে এখন যে নেতৃত্ব আসলো, এরা হয়তো আমেরিকাপন্থী, এরা হয়তো ভারতপন্থী, এরা হয়তো পাকিস্তানপন্থী, এরা তার প্রতিপক্ষ অন্য পন্থীদেরকে কোণঠাসা করলো। এখন কে কোন পন্থী ভাই 2 দিন পরে যখন কি রিটায়ারমেন্টে চলে যাবে তখন তো সব শেষ। কিন্তু এই কারোর হয়তো 1 বছর চাকরি আছে, কারোর 2 বছর আছে, কিন্তু এইটা নিয়ে এমন সব জল্পনা কল্পনা চলে দেশের ভেতরে এবং দেশের বাইরে বেশি চলে, যে অমুক হচ্ছে ভারতের এজেন্ট, অমুক হচ্ছে পাকিস্তানের এজেন্ট, এই নিয়ে চলতে থাকে। এগুলি বলতে বলতে আসলে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়। কিন্তু দেখেন সাম্প্রতিক সময় 2টা ঘটনা, একটা হলো 5ই আগস্ট, আর একটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এই 5ই আগস্ট পট পরিবর্তন এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এটা অনস্বীকার্য যে সেনাবাহিনী ছাড়া এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মানে আর পাশে আর কেউ ছিল না, এবং এটা সম্পাদন করা সম্ভব ছিল না। একটা সুন্দর শান্তিপূর্ণভাবে এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, এটা সত্য, কিন্তু এটা রক্তাক্ত অভ্যুত্থানে রূপ নেয়নি। রক্তপাত হয়েছে কিন্তু যথেষ্ট সীমিত পরিমাণে। এই ধরনের অভ্যুত্থানে শত শত মানুষ মারা যেতে পারত। যারা পরাজিত হয়েছে তাদের মানে প্রথম সারির বহুজনের মানে প্রাণহানি ঘটে যেতে পারত। কিন্তু একটা অংশ পালিয়ে গেছে, আর একটা অংশ বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। বিশ্ব কিন্তু দেখলো যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু রক্তের হোলি খেলা হয়নি। আর একটা হলো 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনটা মানে আসলে সম্ভব কিনা, পুলিশ পারবে কিনা, এই নিয়ে কত রকম জল্পনা কল্পনা। কিন্তু শেষ পর্যন্ত একটা সুন্দর শান্তিপূর্ণ একটা উৎসব মুখর বলা যায়, একেবারে পুরোপুরি বলবো না, কারণ এখানে একটা বড় রাজনৈতিক শক্তি অনুপস্থিত ছিল, আওয়ামী লীগ। সুতরাং এটাকে একেবারে শতভাগ সফল বলা যাবে না, কিন্তু গত 3টা নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে এইরকম একটা ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প ছিল না, এবং গণতান্ত্রিক পথে উত্তরণ হয়েছে। এবং এই প্রতিটা পর্বেই কিন্তু সেনাবাহিনীর অবদান,
কিন্তু আমরা ওই সেনাবাহিনীর অবদানটা ভুলে যে আমরা সারাক্ষণ গুতাগুতি করতে থাকি। এখানে কি ওয়াকার কোণঠাসা হলো, নাকি ওয়াকারের গ্রুপ জিতলো, ওয়াকারের প্রতিপক্ষের কি ভাগ্যবরণ হলো, এই সমস্ত গুলো আলোচনা করতে করতে আমরা সেনাবাহিনীকে নিচের দিকে নামাচ্ছি। কিন্তু সেনাবাহিনী কিন্তু বহু কষ্টে তার ঐতিহ্য সম্মান অন্তত বাংলাদেশে বজায় রাখছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করুন।